রাজশাহীতে বহুদিন পর পদ্মার রুদ্র রূপ। নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে চরাঞ্চলের মানুষ। সাধারণের চলাচল নিষিদ্ধ করে শহর রক্ষা বাঁধে বাড়ানো হয়েছে নজরদারি। সব ডুবে গেছে, তো এগুলো ডুবে গেছে, আর দুদিন পানি বাড়লে ওগুলাও ডুবে যাবে। কিছু গালান উঠেছে, তাদের বাড়ি ঘর ডুবে গেছে, তারা তো ভাসে চলে আসছে। বর্ষাতে তো আর কোথায় যাবো, এইভাবেই থাকছে ছেলে পেলে নিয়ে। বৃষ্টিতে ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরী বেশিরভাগ সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াতে ঘটছে দুর্ঘটনা। বর্ষার পর স্থায়ী মেরামতের নির্দেশনা মেয়রের। টিসিবির সংকুচিত কার্যক্রমে বিপাকে নিম্নবিত্ত 2 মাসের অপেক্ষার পর ট্রাক থেকে পণ্য কিনতে জটলা। কার্য জটিলতা নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ। এটা বন্ধ, আগের যে ছিল এটা বন্ধ, অ্যাক্টিভ হয় নাই। নতুন কমিশনার নাই, নতুন কমিশনার আবহাওয়া বন্ধের কার্ডের অন্তর হয় নাই, কার্ড চালু হয় নাই। ওরা বলতেছে যে আপডেট হবে, আপডেট না হওয়া পর্যন্ত কার্ড দেওয়া যাবে না। ঢাকা কেপটাউন সম্পর্ক গভীর করতে প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকার নতুন হাই কমিশনার। দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে বিনিময় করতে চান অভিজ্ঞতা। আমাদের সরকারের অর্থ বরাদ্দ হলেই যত দ্রুত সম্ভব এখানে দূতাবাস খুলব আমরা। এমনকি এই অঞ্চলে নতুন করে কোনো দূতাবাস খুললে সেটা বাংলাদেশেই হবে। যশোরের ভাবদহে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন। 1.5 শতাধিক গ্রামে বাড়িঘর, রাস্তা পানিতে নিমজ্জিত। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। জাতিসংঘের তদন্ত রিপোর্টে মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের নির্মম নির্যাতনের তথ্য প্রমাণ। নিপীড়ন সইতে না পেরে মারা গেছেন অনেকে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি জুলহা জুবায়ের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রায় 1 যুগ পর রাজশাহীতে পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। হু করে পানি বাড়ছে এই নদীর, যাতে এরই মধ্যে ডুবে গিয়েছে চরাঞ্চল, প্লাবিত হয়েছে অববাহিকার নিম্নাঞ্চল। রাজশাহী মহানগর পয়েন্টে আর মাত্র 60 সেন্টিমিটার বাড়লেই নদীর পানি পেরিয়ে যাবে বিপদসীমা। পানি উন্নয়ন বোর্ড ঝুঁকি বিবেচনায় টি গ্রোয়েন এলাকায় চলাচল নিষিদ্ধ করেছে। শহর রক্ষা বাঁধে বাড়ানো হয়েছে নজরদারি। বিপদসীমা ছুঁই ছুঁই, নদীর বুকে প্রবল স্রোত আর ঘূর্ণির দাপট। বহুদিন পর এমন প্রমত্তা পদ্মার দেখা মিলেছে। তবে ভরা মৌসুমে পদ্মার এই রূপ সাথে এনেছে আতঙ্কও। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানি বেড়েছে 1 মিটারের বেশি। মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর পানি ছিল 17.43 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.60 সেন্টিমিটারের নিচে। আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে নদীকূলের নিম্ন অঞ্চল। বর্ষাতে তো আর কোথায় যাবো, এইভাবেই থাকছে ছেলে পেলে নিয়ে। খাওয়া দাওয়া সব এইভাবেই। সবাই যখন উপরে উঠে রাস্তা বেড়াচ্ছে, আমরা কয়েকজনের বাড়ি ঘর পাহারা দিই। সব ডুবে গেছে, তো এগুলো ডুবে গেছে, আর দুদিন পানি বাড়লে ওগুলাও ডুবে যাবে। চরাঞ্চল ডুবে যাওয়ায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরে ছুটে আসছে মানুষ। বাড়তি দুশ্চিন্তা শিশু আর গৃহপালিত প্রাণীদের নিয়ে। ওই পারে চলে এসেছি, পানিতে তো থাকা যাবে না সব টাইমে। নিচু গালান উঠেছে, তাদের বাড়ি ঘর ডুবে গেছে, তারা তো ভাসে চলে আসছে। 2 দিন থেকে কাজে যেতে হয়নি, কাল কাজে যেতে হবে, পানি বাড়ছে, যেতে পারিনি, জিনিসপাতি বহালাম, এখনো রান্ধিনি, বাড়িনি, কিছু করিনি। পশু পাখি লিয়ে গরু খাওয়ারই পেয়েছে না, এখন ঘাস টাস আউট টাউট এগুলো কিছু পেয়েছে না। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, অনেক বছর পর এবার পদ্মার পানি বৃদ্ধি কিছুটা শঙ্কা তৈরি করেছে। ফলে ঝুঁকিপূর্ণ সকল এলাকা তারা নজরদারির মধ্যে রেখেছেন। সমস্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে। ইতিমধ্যে টি গ্রোয়েনের সাধারণের প্রবেশের সংরক্ষিত করা হয়েছে। রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। প্লাস আমরা যে এটি বাঁধ আই বাঁধ, এই এরিয়াগুলো তো আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি। পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছে স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছে জনগণের সেফটি, দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয়। যদি কোনো ভাঙনের প্রবণতা দেখা যায়, আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো ইনশাআল্লাহ। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.0
মিটার। সবশেষ 2013 সালের পরে পদ্মার পানি এখানে সেই সীমা অতিক্রম করেনি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পদ্মা নদীর পানি বৃদ্ধি প্রসঙ্গে আপনাদের একটু বাড়তি করে জানাতে চাই, এই জন্য যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী তারেক মাহমুদের সাথে। তারেক, এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন দেখছেন এবং পানি কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? জুবাইর, প্রথমে বলে রাখি যে এখন পর্যন্ত পানি কমার কোনো সম্ভাবনা নেই। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সেটি জানিয়েছে এবং তারা বলছে যে আগামীতে কয়েকদিন কিন্তু পানি আরও বাড়তে পারে রাজশাহীর পদ্মায়, এবং এখন পর্যন্ত বিপদসীমার কাছাকাছি কিন্তু পানি অবস্থান করছে এবং গোটা পদ্মা জুড়ে কিন্তু পানিতে একদমই টইটুম্বুর অবস্থা। এবং রাজশাহীতে পদ্মা নদীর পানি এই বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয়। রাজশাহীর যে পদ্মার চরে যে রয়েছে, যেগুলো চর খিদিরপুর, চর আষাঢ়িদহ, চর রাজাপুর এবং বাঘার কিছু অংশ, চারঘাটের কিছু অংশ কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সেখানকার যারা বসবাস করতেন তারা গবাদি পশু এবং মালপত্র নিয়ে তারা লোকালয়ে এসেছেন। এখন গতকালকেও আমি যেমন কয়েকটি এলাকাতে ঘুরেছি, সেই এলাকাতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ পদ্মার পার্শ্ববর্তী এবং পদ্মার সাথে যে বাড়িঘরগুলো রয়েছে রাজশাহী টি-বাদ এলাকা এবং আইবাদ এলাকার দিকে, সেগুলো কিন্তু একদমই ডুবে গেছে এবং সেই পরিবারগুলো বলা যায় যে অনেকটাই মানবতার জীবনযাপন করছেন। এবং এই রাজশাহীর পদ্মায় আমি আজকের যে তথ্য সেটি পেয়েছি যে এই রাজশাহীর সীমান্তে পদ্মা নদীতে প্রায় পানি বেড়েছে 1 মিটারের বেশি গত এক সপ্তাহের ব্যবধানে, এবং এখন পর্যন্ত পদ্মার পানি 17.43 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.06 সেন্টিমিটারের নিচে। এবং আরও এই কয়েকদিনের মধ্যে পানি বাড়তে পারে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং রাজশাহীর পদ্মায় নদীর পানি সর্বশেষ বিপদসীমা 18.05 মিটার, যা সবশেষ 2013 সালে পরে কিন্তু পদ্মার পানি বিপদসীমা সেটি অতিক্রম করেনি। আবহাওয়া অফিস আমাদেরকে তেমনটি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত রাজশাহীর পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নিরাপত্তার সাথে রাজশাহীর টি-বাদ যেটি রয়েছে দর্শনীয় স্থান, সেই টি-বাদটি পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের সেখানে সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। এবং এই পদ্মার পানি বিপদসীমার 0 যে খুবই কাছাকাছি প্রবাহিত হয়, কিন্তু সকলকেই সতর্ক থাকতে বলা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 10 আগস্ট সকাল 6টায় পদ্মার পানির উচ্চতা ছিল 17.13 সেন্টিমিটার, এবং এই পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং গত 24 জুলাই থেকে রাজশাহীর পদ্মার পানি কিন্তু বাড়তে শুরু করেছে। সেদিন পানির উচ্চতা ছিল 16.35 মিটার। বলা যায় যে রাজশাহীর যে চরগুলো রয়েছে, চরগুলোর মানুষজন কিন্তু এখন নিরাপদ স্থানে কিন্তু লোকালয়ে চলে এসেছে গবাদি পশু নিয়ে এবং সেখানকার মালপত্র নিয়ে। এবং রাজশাহীতে পদ্মার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন থেকে কিন্তু আরও আগামীতে কয়েকদিন কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এমনটি তথ্য জানিয়েছে। ধন্যবাদ তারেক, আপনি থাকবেন সেখানে নিশ্চয়ই। পরবর্তী ঘন্টার আপডেটে আরেকটু বাড়তি করে দর্শকদের জানাবার চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। চলতি বর্ষায় ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ সড়ক, অনেক সড়ক রীতিমতো ব্যবহারের অনুপযোগী। তারপরও ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, ঘটছে দুর্ঘটনাও, জনদুর্ভোগ উঠেছে চরমে। বৃষ্টি শেষ হলে দ্রুত মেরামতের আশ্বাস সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কের চিত্র এটি। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। এখানে কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। 20 টাকার ভাড়া আমাদের থেকে 100 টাকা দিয়ে আসতে হয়। অর্ধেক গাড়ি কিছু চাকা নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এইভাবে আমরা মানে কিরকম কষ্টের মধ্যে আছি। এমন বড় বড় গর্ত যেগুলাতে মানুষ এমনি হাঁটতে পারে না, গাড়ি কিভাবে চলবে? মাদিরঘাট এলাকা সারা চট্টগ্রামের ভিতরে আমি মনে সবচেয়ে খারাপ জায়গা, এখান থেকে মানুষের ভুগে। একটা গর্ত 3 ফিট 4 ফিট করে গভীর। গাড়িগুলোর কি অবস্থা হইতেছে দেখেন। এক গাড়ির স্পিড ভাঙি যার, চাকা নষ্ট হয়ে যার, পরিস্থিতি পুরো খারাপ। আসলে মাজারে সব ব্যথা হয়ে যেতেছে, আমরা তো গাড়ি চালাতেছে। মুরাদপুর থেকে বহদ্দারহাট এবং অক্সিজেনমুখী ব্যস্ততম সড়কের চিত্র একই। শুধু এই কয়েকটি সড়কই নয়, চলতি বর্ষায় টানা ভারী বর্ষণে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক কম বেশি ক্ষতবিক্ষত। চলাচলে দুর্ভোগের শেষ নেই, খানাখন্দে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে। জরাজীর্ণ অবস্থা, বর্ষাকাল আসলে তো মানুষের চলাফেরা, আমাদের চলাফেরা কষ্ট। আপনারা দেখতেছেন যে রাস্তার অস্তিত্ব নেই এই রাস্তার মধ্যে। গাড়ির সমস্যা, আমাদের বুকের সমস্যা,
রাস্তাটাও খুবই খারাপ, খানাখন্দকে ভরা। এই কারণে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা অসুবিধা হয়। সংস্কার করার জন্য একটা বললে একটা আমাদের একটু চলাফেরার জন্য একটু সুবিধা হয়। আমরা কে বা কারা করবো সেটা বুঝতে পারি না, আমরা এরকম বেহাল থেকে বাঁচতে চাই। এখনও সঠিক হিসাব নিরূপণ না করলেও 41টি ওয়ার্ড মিলিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ 100 কিলোমিটারের বেশি হবে বলে ধারণা সিটি কর্পোরেশনের। পরিদর্শনে গিয়ে কিছু সড়ক তাৎক্ষণিক সংস্কার এবং বাকিগুলো বর্ষা শেষে স্থায়ী মেরামতের নির্দেশনা দিচ্ছেন মেয়র। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি এবং আমি সরজমিন আমি বলেছি সেটা আমি দেখব কাজ হচ্ছে কিনা। গত বছর বর্ষা মৌসুমে বন্দরনগরীতে ক্ষতিগ্রস্ত হয়েছিল 90 কিলোমিটার সড়ক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতীয় নাগরিক পার্টি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে। এবার জুলাই সনদে এক বিন্দুও ছাড় নয়। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দল, এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের উপর জোর দেন। অনুষ্ঠানে বিচার ও সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুবশক্তির নেতারা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন, যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ 7 দফার যুব ইশতেহার। আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ। আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন দিল্লি, কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত। তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে। স্বাধীনতার প্রশ্নে, আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা কোনো কলোনি রাষ্ট্র হতে চাই না। ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জাতীয় ঐক্যমতের বিকল্প নেই, তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, একটা কিছু জানি না, সেটা হচ্ছে পরাজয়। এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। পরে এনসিপির আহ্বায়ক বলেন, গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, আর এখন ছাড় দেবে না। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি। রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সরকারকে গত এক বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যে কোনো একটি অপকর্ম করে আমরা চাই দলমত নির্বিশেষে, সে যদি এনসিপির হয়, সে যদি যুব শক্তির হয়, তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আয়োজনে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুবশক্তির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিলেমিশে দেশ গড়ার সুযোগ দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কর্মসংস্থানমুখী এবং জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি। সেজন্য প্রয়োজন বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। যুব দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো কারচুপির কলঙ্ক নিতে চায় না বিএনপি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা আয়োজনে বিএনপির 3 তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় তার জন্য। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন যুবকদের ঘিরে দলের নানান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যুব সমাজ বিপদগামী হলে বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়ন। ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে সেগুলো এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে, অনেক বড় হচ্ছে। সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তারেক রহমানের মতে, প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলেই বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও আলাদাভাবে নতুন কুড়ি চালু করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা যুবকদের নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। নতুন করির আরেকটি সাবজেক্ট আমরা চালু করব, লেখা থাকবে নতুন করি, ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঝিমিয়ে পড়েছে টিসিবি, সংকুচিত হয়েছে কার্যক্রম, পরিবর্তিত অবস্থায় কমেছে সুবিধাভোগী, নতুন কার্ড স্বয়ংক্রিয় করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যে 2 মাস বন্ধ ছিল ট্রাকে পণ্য বিক্রি, এখন চালু হলেও তার সীমিত। তেল, ডাল আর চিনি কিনতে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। বলছে, বাজারে সব পণ্যের দাম বেশি, তাই জীবন ধারণ কঠিন। নির্বাচিত প্রতিনিধি না থাকায় হচ্ছে না নতুন তালিকা। টিসিবি বলছে, স্বচ্ছতা নিশ্চিত করেই পণ্য বিক্রি করা হবে। 2 মাসের অপেক্ষার পর শুরু হয়েছে ট্রাক সেল কার্যক্রম, অর্থাৎ ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির তেল, ডাল ও চিনি। বাজার থেকে কিছুটা কম দাম থাকায় পণ্য কিনতে মানুষের এমন জটলা, লাইন মানছে না কেউ, ঘটছে হাতাহাতির ঘটনাও। পণ্য শেষ হয়ে যাবে, তাই কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। ট্রাকের সামনে পণ্যের জন্য দাঁড়িয়েছে টিসিবির কার্ডধারী ক্রেতা। অভিযোগ, কার্ড থাকলেও তা দিয়ে প্রতি মাসে পণ্য তোলা যায় না। সক্রিয় করতে এক রাজ্যের ঝক্কি ঝামেলা। নতুন কমিশনার নাই, নতুন কমিশনার আবহাওয়া বন্ধের কার্ডের হয় নাই, কার্ড চালু হয় নাই। আমারও কার্ড আছে, কিন্তু কার্ড ওরা বলতেছে যে আপডেট হবে, আপডেট না পর্যন্ত কার্ড দেওয়া যাবে না। কার্ড এটা বন্ধ, আগের যে ছিল এটা বন্ধ, অ্যাক্টিভ হয় নাই। আগে এই সাশ্রয়ী দামের পণ্যের সুফল পেত সারা দেশের প্রায় 1 কোটি মানুষ, কিন্তু এখন এই সংখ্যা অর্ধেক। গ্রাহকদের কার্ড দেয়া হলেও তা নানা জটিলতায় নিষ্ক্রিয়। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ডিলারদের কাছ থেকে পণ্য তুলতে পারছে না সাধারণ মানুষ। অন্যদিকে বিক্রি না হয় বড় ধরনের লোকসানের মুখে ডিলার। জুন মাসের মাল ছিল 200 আর জুলাই মাসে পাইছিল 300, মোট বিক্রি করছি 250 মাল, আর এখনো মাল 250 আছে। কোনো ওয়ার্ডে 500, 700, 300
1000, 2000 এরকম কার্ড সংখ্যা, প্রায় 8000, 10000, 12000 করে কার্ড বরাদ্দ ছিল। মানুষ যখন লাইনে পণ্য নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তখন দেখা যায় তার সার্ভার ডিস্টার্ব দেয়, এজন্য মানুষ অনেক বিরক্ত হয়, মানুষের কষ্ট হয়। কার্ড যাচাই বাছাই এবং নতুন নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কাজ করছে সিটি কর্পোরেশন, কিন্তু সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বন্ধ হয়ে গেছে সার্বিক কর্মকাণ্ড। 9000 পাঠাইছি, আসলে হলো 3.5। 3.5-এর মধ্যে তো আবার ওই যে নিম্ন যারা ওরা তো মোবাইল নাম্বার নাই, বন্ধ হারা গেছে, এইসব মিলে আমরা বিলি করতে পারলাম না ঠিক মতো, কিছু কার্ড বেঁচে গেল। অ্যাক্টিভেশনটা যদি সরকার অটো সিস্টেম করে দিতে বা যে কোনো একটা মাধ্যমে অ্যাক্টিভেশনটা চালু করে দিতে, তাহলে আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতাম। তবে মূল্যস্ফীতির এই সময়ে ক্রেতাদের ব্যাপক চাহিদা সত্ত্বেও কৌশলে পণ্য বিক্রি সংকুচিত করেছে টিসিবি। কার্ড জটিলতা নিরসন এবং সঠিক তালিকা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে না সরকারি এই প্রতিষ্ঠান। একটা পরিবার 3-4টা কার্ড দিয়েছে, অথবা একটা মোবাইল নাম্বার দিয়ে 3-4টা কার্ড দিয়েছে। স্মার্ট কার্ডে ট্রান্সফার হওয়ার কারণে এই একই পরিবারের এনআইডি আর হলো একই মোবাইল নাম্বার, এগুলো ট্র্যাক করার ফলে এই সমস্যাটা হয়েছে। দেখা গেল যে যার কার্ড কিন্তু মোবাইল নাম্বার আরেকজনের, কিন্তু ওই মোবাইল নাম্বার যখন অ্যাক্টিভ করতে যাবে ওই মোবাইল নাম্বারে তুলে ওটিপি যাবে, উনি যখন ওই ওটিপি দিতে পারেন না তখন এই সমস্যাটা তৈরি হয়। পরিবর্তিত অবস্থায় বহু কার্ড বাতিল করেছে টিসিবি। নতুন করে তালিকাভুক্তির সুযোগ না পেয়ে কষ্টে আছে বড় সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ভারতের পর আর কোনো দেশে দূতাবাস খোলা হলে বাংলাদেশই প্রথম হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অনিল শুক্লাল। ঢাকা কেপটাউন দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে শিগগিরই দুই দেশের উচ্চ পর্যায়ে সফরের আয়োজন করা হবে বলেও জানান তিনি। দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং উন্নয়ন ইস্যুতে দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা। দায়িত্ব নেওয়ার পর সহকর্মী আহমেদ রেজাকে তার কর্মপরিকল্পনা জানিয়েছেন অনিল শুক্লাল। 2 পর্বের প্রতিবেদনের আজ দেখবেন প্রথমটি। ঢাকা কেপটাউন দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। বর্ণবাদের কারণে জাতিগত, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার দক্ষিণ আফ্রিকায় সামাজিক অস্থিরতা নিত্যদিনের। বাংলাদেশেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সঙ্গে দারিদ্র্য ও বেকারত্ব বিদ্যমান। এসব সংকট উত্তরণে দুদেশ একসঙ্গে কাজ করলে কতদূর আগানো যাবে তা নিয়ে যমুনা টেলিভিশনকে জানাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত হাই কমিশনার অনিল শুক্লাল। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ভিন্ন দুই দেশ হলেও সংকটগুলো একই রকম। দারিদ্র্য, অনুন্নয়ন, অসমতা ও বেকারত্ব দূরীকরণে আমাদের অভিজ্ঞতা আছে যা বাংলাদেশের সাথে শেয়ার করতে পারি। সমাধানে এর মূল শেকড় ধরেও কাজ করতে হবে। দ্বিপাক্ষিকভাবেও এই সমস্যা সমাধানে আগ্রহী দক্ষিণ আফ্রিকা। দুই দেশের উচ্চ পর্যায়ের একটি সফর নির্ধারণ করতেও চেষ্টা করছেন শুক্লাল। বাংলাদেশে দূতাবাস খোলার আগ্রহের কথাও জানালেন তিনি। 1997 সালে নেলসন ম্যান্ডেলা যখন বাংলাদেশ সফর করেছিলেন তখনই তিনি বলেছিলেন এই দেশে দূতাবাস খোলার কথা। পরবর্তীতে তা আর হয়নি। আমাদের সরকারের অর্থ বরাদ্দ হলেই যত দ্রুত সম্ভব এখানে দূতাবাস খুলব আমরা। এমনকি এই অঞ্চলে নতুন করে কোনো দূতাবাস খুললে সেটা বাংলাদেশেই হবে। বাংলাদেশের ওষুধ, পোশাক ও কৃষি খাতে বিনিয়োগে আগ্রহের কথা বলেন এই হাই কমিশনার। বিপরীতে বাংলাদেশ থেকেও বিনিয়োগের প্রত্যাশা করেন তিনি। And you have some very vibrant sectors. Your pharmaceutical industry is globally recognized. শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, দ্বিপাক্ষিক সম্পর্কে উইন উইন পরিবেশ চাই আমি। সেক্ষেত্রে বাংলাদেশের ঔষধ, পোশাক ও কৃষিখাত সম্ভাবনাময়, যেখানে বিনিয়োগে আগ্রহী আমরা। একই সাথে বাংলাদেশ থেকেও বিনিয়োগ প্রত্যাশা করি আমরা। বাংলাদেশ সাউথ আফ্রিকার সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়েও কাজ করার কথা জানিয়েছেন হাই কমিশনার অনিল শুক্লাল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে এবং সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. Distinguished guests, today the award you give me is more than a personal honor. I see it as a recognition of the strength, courage, and determination of the people of Bangladesh, especially the millions of women and the young entrepreneurs.
They continue to show that no obstacle is too big when they are given the right support and opportunities. We have seen time and again that when the most disadvantaged people, especially the poor women, receive small financial support and basic training, they bring lasting change in their communities and themselves, in their families. This is how real sustainable development takes place. My relationship with the UKM dates back to July 2011, when I was made the Nobel laureate in residence in this campus. At that time, I had the opportunity to speak to over 2,000 students and faculty members, and I have continued to return many times over the years, motivated by the active engagement of the university's Yunus Social Business Center in social business projects and initiatives. Today I'm here, yet again, and delighted to speak before such a vibrant and diverse audience. You, the students, and esteemed scholars, passionate researchers, and the future leaders who are hoping the world of tomorrow, speaking at the university is always special to me. I feel a strong connection in your young minds, full of questions, full of ideas, and a deep desire to make the world a better place for all. And these ideas can come from anywhere, from the young people, be it Malaysia, be it Bangladesh, or be it any country in the world, wherever human beings live. In my journey from working as an economist to founding in an institution called Grameen Bank, from starting microfinance to promoting social business, one belief has always guided me. People are not poor because they lack talent or dreams. They are poor because the system never gave them a chance. Our financial system is built to serve the poor. Our financial system is built to serve the rich, not the poor. That simple truth led me to try something different. I created a system where even the poorest person could get a small loan, start business, and change their life. It began with just a few women in a village next door to my campus, but the smallest step turned into a global movement. Microfinance has helped millions of people around the world. It showed us that poverty is not a permanent condition. It can be resolved very efficiently and timely way. যশোরের ভবদহে জলাবদ্ধতায় দুর্বিষহ দিন কাটছে লাখো মানুষের। ১.৫ শতাধিক গ্রামে বাড়িঘর, রাস্তা পানিতে নিমজ্জিত। ভিটে ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। জলাবদ্ধতা সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। উঠানে কোমর সমান শ্যাওলা ভাসা জল, শোবার ঘর থেকে রান্নাঘর সবখানেই পানিতে টইটম্বুর। বাদ যায়নি টয়লেটও। মাচা বানিয়ে কোনো রকমে বসবাস, রান্না খাওয়া। ২ মাসেরও বেশি সময় ধরে দুর্বিষহ দিন কাটছে যশোর মনিরামপুরের হাটগাছার রণজিৎ রূপা দম্পতির। গোয়ালি জল, রান্নাঘর তলায় গেছে, এবারে বাথরুমে যাওয়ার সমস্যা। বর্ষায় আবারও জলাবদ্ধতার কবলে ভবদহ অঞ্চল। পানিতে নিমজ্জিত মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ১.৫ শতাধিক গ্রাম। লাখো মানুষ পানিবন্দী। দুর্গত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে বানানো খুপড়ি ঘরে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
ঘরের ভিতরে জল ওই উপরে ইট দিয়ে রাহার করে সেই জায়গায় রান্না বাড়াও আসছে কোনোভাবে। গতবার তো শ্রাবণ মাসের শেষের দিকে রাস্তায় উঠিলাম, এবার আষাঢ় মাসেই রাস্তায় উঠেছি। গরু বাছুর খাতি দিয়া কাদা জলের পরে সবসময় চলাচল করা, হাত পা যে খেয়ে যায়। বছরের অর্ধেকেরও বেশি সময় জলাবদ্ধ থাকে ভবদহের বেশিরভাগ এলাকা। বিপুল অঙ্কের টাকা খরচ করলেও ভোগান্তি থেকে রেহাই মেলেনি বাসিন্দাদের। এজন্য অপরিকল্পিত প্রকল্প ও নির্বিচারে মাছের ঘের তৈরিকে দুষছেন ভুক্তভোগীরা। টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা TRM প্রকল্প চালু সহ দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। বিভিন্ন রকম প্রকল্প দেখা যাচ্ছে, সেচ প্রকল্প, মাটি কাটা, এই সমস্ত প্রকল্পের দিকে তারা ছিল, যে জায়গাটায় টাকা মেরে খাওয়া যায়। নদী কাটতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পর্যায়ক্রম সমস্ত মিলিয়ে TRM করতে হবে। কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে জটিলতা টাকার আমরা দেখতে চাই না। আমরা চাই এখনই হচ্ছে ভূমি অধিগ্রহণ করে যা করলে খনন করা যায় সেটা করে ফেলা। পানি উন্নয়ন বোর্ড বলছে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর সহায়তায় কয়েকটি নদী খননের কাজ দ্রুত শুরু হবে। কাজ শেষ হলে বিগত বছরের মতো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হবে না বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। রেগুলেটরের আপনি গেট খুলে দিচ্ছি, তার মাধ্যমে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হচ্ছে। আর যখন অতি জোয়ার থাকতেছে নদীতে তখন আমরা গেটটা বন্ধ করে দিয়ে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন চলমান। খুব তাড়াতাড়ি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে 81.5 কিলোমিটার নদী পুনঃখনন কাজও শুরু হবে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ। এ অঞ্চলের 3টি নদ নদী ও 52টি বিল রয়েছে। সমুদ্রের লবণ পানি ঠেকিয়ে চাষাবাদ সহজ করতে 60-এর দশকে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করা হয়। পরবর্তীতে এর বেশিরভাগই পলি জমে বন্ধ হয়ে গেলে নাব্যতা হারায় নদ নদীগুলো। বিলগুলোর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় 80-র দশক থেকে এ অঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতার সমস্যা। জাহিদ হাসান, যমুনা নিউজ। জোয়ারের পানির সাথেই প্রতিনিয়ত তাদের যুদ্ধ। বলছি ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের 15,000 মানুষের কথা। অদ্ভুত শোনালেও সত্য, সেখানে নেই কোনো বেড়িবাঁধ। ফলে জোয়ারের পানিতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে বসতঘর, দোকানপাট। ফসলি জমি তলিয়ে যাওয়ায় চাষিরা গুনছেন লোকসান। এই পরিস্থিতিতে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা। পানির সাথেই ভোলার কলাতলী ইউনিয়নের বাসিন্দাদের জীবনযুদ্ধ। জোয়ার এলেই বাড়ির উঠোনে জমে হাঁটু সমান পানি। 15,000 মানুষ নিয়ে মেঘনার বুকে গড়ে উঠেছে বিচ্ছিন্ন এই জনপদ। বর্ষা মৌসুমে বাড়ে এই লোকালয়ের দুর্ভোগ। প্লাবিত হয় বেশিরভাগ এলাকা। তলিয়ে যায় বসত ভিটা, দোকানঘর, কৃষিজমি, মাছের ঘের, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বাড়তি মাত্রা যোগ করে নদী ভাঙন। পানি নিয়ে আমরা ঘরেতে না বাড়িতে পারি না, প্রবেশ করতে পারি না, অনেক কষ্ট কালাস করি। বহুত কষ্ট বেটে নহনি একটু বাতাস হলে হানি ডুবি যায়, এই ঘরের ডিলা লই যায়, ভেয়া লই যায়, চলা ঘর হয়ে যায়। এক বুক পানির ভিতরে বসে থাকি, দাঁড়ায় থাকি, বাচ্চা করে নিয়ে অনেক সমস্যাতে থাকি। তবে এই এলাকার মানুষের দুর্দশা কাটাতে আজও গড়ে ওঠেনি কোনো বেড়িবাঁধ। লোকসানে পড়ে চাষাবাদ থেকে মুখ ফিরিয়েও নিচ্ছেন অনেকে। যা চাষবাস করি, ধান এমন দুলফুল যাই করি, এগুলা জোয়ারে নষ্ট করে আলায় পানিয়ে। যদি বেড়িবাঁধ হইতো তাহলে আমাদের ক্ষয়ক্ষতিটা হইতো না। জোয়ারের পানিতে পুকুরগুলা ডুবি সবাই সিঁড়ি যাইতেছে, সিঁড়ি যায় মাছটা সব চলে যেতেছে নদীতে। জোয়ারের পানি উঠলে আমরা বাজার ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হই এবং আমি নিজের জামা কাপড় সব ভিজে গেছে, অনেক কাপড় টাপড় জোতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কলাতলী ইউনিয়নের বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, যা বাস্তবায়ন হলেই আসবে সমস্যার সমাধান। পাশাপাশি পাল্টে যাবে কলাতলীর চিত্র, এমন আশ্বাস পাওবো কর্মকর্তার। নিয়মিত সমস্যাগুলো হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে এর চারপাশে কোনো বেড়িবাঁধ নেই। এই সমস্যাটা আমাদের মনপুরার মূল ভূখণ্ডেও ছিল। এর ফলে মনপুরার এই সমস্যাগুলো দূরকরণের জন্য মনপুরার চারপাশে কিন্তু 52 কিলোমিটার ব্যাপী একটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বেড়িবাঁধ নির্মাণের। এই বিষয়ে আমাদের কিন্তু একটা স্টাডি রয়েছে, সেই স্টাডির ভিত্তিতে আমরা কিন্তু একটা প্রকল্পের জন্য প্রস্তাবনা রেডি করতেছি এবং এটা আমরা সবুজ পাতার অন্তর্ভুক্তির জন্য অলরেডি প্রেরণ করেছি এবং এটা প্রাথমিক ব্যয় ধরেছে 710 কোটি টাকা। মৎস্য ও কৃষি নির্ভর এই এলাকার দুর্ভোগ কমাতে বহুদিন যাবৎ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী নিখোঁজের প্রায় 2 মাস পরও উদ্ধার হয়নি। ভুক্তভোগী পরিবার বলছে, পুলিশের অনাগ্রহের কারণেই মিলছে না আইনি সেবা। পাচার কিংবা অন্য বিপদের শঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে বাবা মায়ের।
গত 18 জুন নিখোঁজ হয় ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। প্রায় 2 মাস ধরে সন্তানকে খুঁজে বেড়াচ্ছে পরিবারটি। খবর নেই আজ পর্যন্ত। আমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, আমার মেয়ে বেঁচে আছে কিনা সেটাও জানি না। আমার মেয়েকে বের করে দেন, আমি আমার মেয়েকে চাই। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে স্থানীয় বখাটে সজীব ও তার সহযোগীরা তুলে নিয়ে যায় মেয়েটিকে। ঘটনার পর থানায় খবর দেয় ছাত্রীর বাবা। তবে মামলা না নিয়ে জিডি করার কথা বলে পুলিশ। পুলিশের কাছে বেশি কোনো সহযোগিতা পায়নি, তো বারবার যাওয়ার পর ওসি সাহেব কালে বলতো যে আপনি অভিযোগ করার দরকার নাই, তো দেখি কি করা যায়, যদি মোবাইল নাম্বার আছে টেকিং করে যদি পাওয়া যায় নাকি। এইভাবে আমাকে অনেকদিন পর্যন্ত ঘুরাইছে। আইন বলছে ধর্তব্য অপরাধে জিডি নয়, নিতে হবে মামলা। নারী শিশুর নিখোঁজের মতো স্পর্শকাতর ঘটনায় শুরুতেই কেন আইন মানা হলো না জানতে চাই পুলিশের কাছে। শুরুতেই যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা মেন মিসিং একটা জিডি করি। তো জিডি করার পরে আমরা জিডি রেফারেন্স অনুযায়ী আমরা এটা তদন্ত করি। জিডির পর প্রসিকিউশনের জন্য আদালতের অনুমতি চাওয়ার কথা দাবি করলেও এই কথার প্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পারেননি এই কর্মকর্তা। জিডি করার পরে জিডি আমরা এমনি ছায়া তদন্ত করেছি এবং এটা তদন্তের জন্য কোর্টের অনুমতি চেয়েছি। কোর্টের অনুমতি পেলে আমরা এটাকে প্রসিকিউশনের পর্যায়ে যাবে, তো তার আগেই আমরা মামলা নিয়ে নিয়েছি। 12 বছরের 6ষ্ঠ শ্রেণীতে পড়ে একটা মেয়ে, সে অপহৃত হবে, তার একটা জিডি নিবে সিম্পল, আর বাবাকে বলবে কাজ করতেছি। তো এটা এই ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এই প্রশাসনিকভাবে বিচার দাবি করি। এরপরও উদ্ধার না হওয়ায় নানা চেষ্টা তদবির করে ঘটনার 38 দিন পর অপহরণ মামলা করতে সক্ষম হয় ভুক্তভোগী পরিবার। এটি একটি সাধারণ মানুষের সন্তান, তার বেলায় এটির কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একই ঘটনাটি যদি এসপি ডিসির সন্তানের বেলায় হতো তাহলে আমরা কি দেখতাম? পুলিশ বিভাগ পুরো জেলা উলটপালট করে ফেলছে। এই ব্যাপারে আমরা খুবই মর্মাহত এবং পরিবারও মর্মাহত। আমার প্রশাসন যদি সদয় হইতো আরও বা চেষ্টাটা আরও বেশি করতো তাহলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হতো। পাচার হয়ে যাওয়ার কিংবা নানান বিপদের শঙ্কা নিয়ে এই পিতা ঘরের দুয়ারে রোজ বসে থাকছেন একমাত্র মেয়ের ফিরে আসার অপেক্ষায়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের উপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মারধর, শ্বাসরোধ, নখ উপড়ে ফেলা সহ পৈশাচিক সব নির্যাতনের শিকার হচ্ছেন ডিটেনশন ক্যাম্পগুলোর বন্দীরা। এসব নিপীড়ন চলছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নির্দেশেই। সম্প্রতি এই সংক্রান্ত 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM। এতে অন্তর্ভুক্ত আছে প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক বর্ণনা সহ বহু প্রমাণ। সালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলে নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। আটক করা হয় অং সান সুচি সহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের। সরকার বিরোধীদের দমন পীড়নের অভিযোগও রয়েছে সেনা শাসকের বিরুদ্ধে। তৎকালীন সরকার পতনের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সে সময় আটক করা হয় 20,000-এরও বেশি মানুষকে। এরপর থেকে এসব রাজনৈতিক বন্দীদের জীবন কাটছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে। 4 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার বা IIMM এর প্রকাশিত 16 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের ওপর চালানো নিরাপত্তা বাহিনীর নির্যাতনের চিত্র। মিয়ানমারের ডিটেনশন সেন্টারগুলোতে পদ্ধতিগতভাবে বন্দীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, এ বিষয়ে আমরা উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছি, যার মধ্যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, এমনকি নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ মিলেছে সংঘবদ্ধ ধর্ষণ আর গোপনাঙ্গ পুড়িয়ে ফেলার মতো পৈশাচিক কর্মকাণ্ডেরও। নির্যাতন সইতে না পেরে মারা গেছেন অনেকে। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন এ সবই হয়েছে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে। এসব নির্যাতনের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের বেশিরভাগই ডিটেনশন ক্যাম্পগুলোর তদারকির দায়িত্বে নিযুক্ত। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে যে কোনো বিচারিক কর্তৃপক্ষকে সহায়তা করতে আমরা প্রস্তুত।
অনুসন্ধানী এ প্রতিবেদনে ১৩০০-র বেশি উৎস থেকে সংগৃহীত তথ্য, শতাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ফরেনসিক বিশ্লেষণ এবং ছবি ও নথি অন্তর্ভুক্ত রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সৌদি আরবের একটি শিপিং কোম্পানি। বিভিন্ন গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরঞ্জাম নিয়ে ইসরায়েল যাওয়ার কথা ছিল বাহরি ইয়ানুব জাহাজের, তবে ইতালির জেনোয়ায় বন্দরে নোঙর করার পর জাহাজটির ভেতর তেল আবিবের জন্য রাখা অস্ত্র দেখতে পেয়ে তা আটকে দেয় কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শিপিং কোম্পানিটি। এক বিবৃতিতে দাবি করেছে অস্ত্র তো দূরের ব্যাপার, ইসরায়েলে এখন পর্যন্ত কোনো পণ্যই পরিবহন করেনি তারা। প্রায় ২ বছর ধরে গাজায় ইসরায়েল নির্বিচার আগ্রাসন চালালেও আরব বিশ্বের ভূমিকা বরাবরই সমালোচিত। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবও। সমালোচনার মধ্যেই এবার নতুন বিতর্কে সৌদি আরব। ইতালির জেনোয়া বন্দরে নোঙর করা দেশটির একটি শিপিং প্রতিষ্ঠানের জাহাজে ইসরায়েলের জন্য সমরাস্ত্র পরিবহনের অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। ইতালির স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে অন্যান্য গণমাধ্যমেও। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাহরি শিপিং কোম্পানি। প্রতিবেদনে বলা হয় ইতালির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের জন্য কামান, ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র নেয়ার কথা ছিল বাহরি ইয়ানবু নামের জাহাজটির। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ছেড়ে আসা জাহাজটি জেনোয়া বন্দরে পৌঁছানোর পর ডক ইয়ার্ডের অন্তত ৪০ কর্মী ভেতরে প্রবেশ করে দেখেন সেখানে আগে থেকেই রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র, যা ইসরায়েলের জন্য পরিবহন করা হচ্ছিল। পরে গাজায় আগ্রাসনের প্রতিবাদে জাহাজটিকে আটকে দেন শ্রমিকরা। সমালোচনার মুখে অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহরি। ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের তথ্যকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র তো নয়ই, অন্য কোনো পণ্য পরিবহন করা হয় না। এমনকি এই তথ্য যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এর আগে ২০১৯ সালেও একবার জেনোয়া বন্দরের কর্মীরা ইসরায়েলের অস্ত্রের চালানসহ বাহরির আরও একটি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা। ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ দেন ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সেলসের সুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ২৩ রানে প্রথম ৪ উইকেট হারানোর পর মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সেলস একাই শিকার করেন ৬ উইকেট, তাতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। সব শেষ ১৯৯১ সালে নভেম্বরে পাকিস্তান সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।